আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে মনে হায় হায় রে। ওমা ফাগুনে তো আমের বনে প্রাণে পাগল করে। ওমা প্রাণে তোর ভরা থেকে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদর খানি মলিন হলে আমি নয়ন, ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দশম শ্রেণীতে পড়ার সময় যিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত বীর মুক্তিযোদ্ধা মহসিন খান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। লেখাপড়া শেষ করে ঢাকা ওয়াসায় রাজস্ব পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। অতি সম্প্রতি তিনি অবসরে যান। বর্তমানে বরিশাল জেলার মুলাদী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার সাংগঠনিক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার কাছে আমরা জানতে চাই যে আপনি দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে ছাত্র জীবনে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কেন? ব্যাপক আন্দোলন চলে, তখন আমরা 1969 সালের গণ আন্দোলনের সময় মুলাদীতে ছাত্রলীগ গঠন করি এবং ছাত্রলীগ গঠন করার পরে পর্যায়ক্রমে গণ আন্দোলন দিন দিন যখন প্রসারিত হয়ে ওঠে, এরপরে 69-এর গণ আন্দোলনের পরে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, এরপরে পর্যায়ক্রমে 71-এ বঙ্গবন্ধু ডাকে 7ই মার্চের ভাষণের পরে সারা বাংলায় যখন প্রতিরোধের ঝড় ওঠে, তখন আমরা মুলাদীতেও সংঘবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করি। তখনকার আমার মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মরহুম ডাক্তার আব্দুল রাজ্জাক ভুলু ভাইয়ের নেতৃত্বে আমরা সারা মুলাদীতে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নির্দেশে সম্পূর্ণ কার্যক্রম চালাই। মুলাদীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যুবক ছাত্ররা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন এই আব্দুল রাজ্জাক ভুলু ভাই উনি প্রত্যয়নপত্র দেন। ওনার প্রত্যয়নপত্র ছাড়া তখন ভারত ক্যাম্পে যোগ দিতে পারবে না, এই জন্য প্রত্যয়নপত্র দেন। আমি ওনার কাজে সহযোগিতা করি। বিভিন্নভাবে প্রত্যয়নপত্র দিতে হইলে সেই ছেলেটা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের কিনা, আওয়ামী লীগের কিনা, ছাত্রলীগের কিনা, এইগুলি তদন্ত করে প্রত্যয়নপত্র দেওয়া হতো। এরপরে এক পর্যায়ে আমরা প্রত্যয়নপত্র দেওয়া সহ আমরা এলাকার যুবকরা মিলে একটা মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে তুলি।
সেই সংগঠনের নেতা ছিলেন আমাদের তখনকার কাজী আনোয়ার হোসেন, যিনি মৃত্যুবরণ করেছেন। ওনার নেতৃত্বে আমরা মুলাদিতে স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে তুলি। এক পর্যায়ে কুদ্দুস মোল্লা, আনোয়ার হোসেন, মরহুম আলী খা, তারপরে বর্তমানে জীবিত আছেন নীলু খা, ওনাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। অন্তর্দ্বন্দ্ব শুরু হওয়ার পরে আমরা কতিপয় মুক্তিযোদ্ধারা দেশের থেকে ভারতে রওনা করি নভেম্বর মাসের 1971 নভেম্বরের শেষ দিকে। আমরা যাওয়ার পথেই পরিকল্পনা শুনি যে ইতিমধ্যে বাংলাদেশ মানে আগস্ট বা ডিসেম্বর মাসে ভারত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢাকা আক্রমণ করবে। সেই সুবাদে আমাদেরকে আর ওখানে ভারতে না রেখে বাংলাদেশে পাঠায় দেয়। আমরা বাংলাদেশে চলে আসি। ইতিমধ্যে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে দেশে রেজাকার, মুক্তিযোদ্ধা কারা, এগুলি নিয়ে ভীষণ দ্বন্দ্ব শুরু হলো। তখন আমরা স্থানীয়ভাবে ক্যাম্প তৈরি করে মুলাদিতে কুতুবউদ্দিন সাহেবের নেতৃত্বে একটা ক্যাম্প হয় মুলাদি থানায়, আর আমরা কুদ্দুস মোল্লা এবং আমাদের বেস কমান্ডার আলী আজম খানের নেতৃত্বে আমরা একটা ক্যাম্প গঠন করি মুলাদি সার্কেল অফিসের দোতলায়। এরপরে প্রায় 3 মাস আমরা এই ক্যাম্পে অবস্থান করি। অবস্থান করার পরে এক পর্যায়ে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ হয়। সেই অস্ত্র জমা দেওয়ার নির্দেশে আমরা বরিশাল, রহমতপুর, প্রতাপপুর ক্যাম্প, সেই ক্যাম্পে অধ্যাপক শামসুদ্দিন সাহেব বিএম কলেজের অধ্যাপক ছিলেন। ওনার নির্দেশে, ওনার মাধ্যমে আমরা সমস্ত অস্ত্রপাতি জমা দেই। জমা দেওয়ার পরে উনি আমাদেরকে মানে প্রত্যেককে 3 মাসের ভাতা দেন। তখনকার 50 টাকা হারে 3 মাসের ভাতা দেন। সেই ভাতা নিয়ে আমরা যার যার কর্মস্থলে চলে আসি। দেশকে সমৃদ্ধ করতে হলে জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 সফল করার জন্য অবশ্যই নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন প্রজন্মকে সাহসী হতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন এবং তার ইচ্ছা অবশ্যই বুঝতে হবে। জননেত্রী শেখ হাসিনার মনোভাবকে উপলব্ধি করে যারা দেশপ্রেমিক যুবক আছে তারা অবশ্যই এগিয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা। মোহাম্মদ মিল্টন খান একজন তরুণ উদ্যোক্তা, গোপালগঞ্জ 1 নির্বাচনী এলাকার গোপালগঞ্জ কাশিয়ানির কৃতি সন্তান, একজন তরুণ ব্যবসায়ী। আমরা তার কাছে জানতে চাইব যে আপনার নির্বাচনী এলাকার এ সরকারের সময় উন্নয়ন চিত্র কেমন, এ সম্পর্কে আপনি কিছু বলবেন। এই সরকারের সময় গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশেরই উন্নয়নমূলক কাজ করছে। যে উন্নয়নমূলক কাজে সরকারের প্রশংসা করার মতো এবং গোপালগঞ্জের উন্নয়নের প্রথম চাবিকাঠি হচ্ছে আমাদের যে স্বপ্নের পদ্মা সেতুর কাজ কমপ্লিট হলেই আমাদের মানে গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তো নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীর বিচার এই বিষয়টি কেমন? আমাদের প্রজন্ম যখন আমরা যুদ্ধাপরাধীদের যে কৃতকলাপগুলো জানার পরে আমাদের কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার আরও আগে হলে আরও খুশি হইতাম। তবে এখন যে অপরাধীদের বিচার হচ্ছে তাতে আমাদের প্রজন্মের কাছে এর থেকে বড় খুশির কিছু নাই। ভিশন 2021 প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি কাজ হয় বা হচ্ছে, আর সেটা হচ্ছে বাংলাদেশ অনুন্নত থেকে উন্নয়নশীল এবং উন্নত দেশের সাথে মানে উন্নত দেশের সাথে কম্পেয়ার করে আমাদের বাংলাদেশ 2021 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ঘোষিত অনুযায়ী যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। তো এটা আমাদের জন্য আসলে অনেক আনন্দের এবং 2021 সাল পর্যন্ত যদি এই সরকার থাকে তাহলে দেশের উন্নয়ন অবশ্যই হবে।